মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মানিত যুগ্ম সদস্য সচিব এবং মির্জাদিন পৌরসভা জাতীয় পার্টির সম্মানিত আহ্বায়ক সাবেক সভাপতি বন্ধু জনাব ইসমাইল হোসেন রাহা, আজকের সঞ্চালক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা পল্লী বিদ্যুৎ হোসেন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে জাতীয় পার্টি মুন্সিগঞ্জ জেলা। যতটুকু দেখা যায় তার চেয়ে অধিক গুণ বেশি মৃত হলে দেখা যায়। আর সেই দেখা যায় যে জিনিসটা আমরা আল-হাসান মোহাম্মদ মারা যাওয়ার পর আমরা দেখেছি, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, তিনি যে কাজের পুরস্কার মৃত্যুর পরে আমরা উপলব্ধি করতে পেরেছি। যাই হোক, আজকে তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। উনি বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করতেন, উনি কিন্তু রংপুরের জন্য চিন্তা ভাবনা করতেন। আপনারা হয়তো জাতীয় পার্টি করেন বা অন্য একটা দল করেন, কিন্তু স্বীকার করতে হবে এইখানে না করলে আপনার বড় বৈঠক নিজের নিজে চিন্তা ভাবনা করবেন যে এই লোকটা কী করেছিল। উনি যদি রংপুরে চিন্তা করতেন তাইলে রংপুর স্বর্ণদা বান্ধাইতে পারতেন। উনি মনে করেছেন সারা বাংলাদেশ আমার, সারা বাংলাদেশের উন্নয়ন করে গেছেন এই আলহামদুলিল্লাহ। যাই হোক, সেই ধারা অব্যাহত রাখার জন্য আলহামদুলিল্লাহ মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টিতে দেখেছেন যে তার উত্তরসূরি হিসাবে জিএম কাদেরের বিকল্প আর নাই। উনি জিএম কাদেরকে দিয়েছেন। কারণ আমি এটা আমার দলের, এটা আমি নিজে জোর গলায় বলতে পারি, কারণ আমার জাতীয় পার্টির দলে কিছু দালাল আছে, এটা এরশাদ সাহেব আগেই বুঝতেন। ওই দালালের জন্য এরশাদ সাহেব কিছু করতে পারে না। কিন্তু জিএম কাদেরও আপোষহীন বলতে বোঝায়, উনিও দালালদের সাথে আপোষ করেনি, উনি দালালদের বহিষ্কার করে গেছেন। তার মানে উনি যা আছে আগাছা সব পরিষ্কার করে গেছেন। এখন হয়তো আমরা ভাবি সব ভিআইপি গেছে গা, দল কি হইল না, ভিআইপি গেছে, এখন দল ভালো হবে, আগের চেয়ে ভালো হবে। আমি আজকে সভা বলতে চাই, কারণ ওটি ছিল অন্য দলের দালালি করত, আর এখন যে তৃণমূলের নেতাকর্মী আছে তারা দালালি করতো না, তারা দলের জন্য খাটবে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বলতে চাই এই স্মরণ সভায় যেন আমাদের মুন্সিগঞ্জ জেলায় বর্তমানে যারা জাতীয় পার্টি করে, দিদার হোসেন তার চেয়ে অনেক ঊর্ধ্বে। কারণ আগামীতে দিদার হোসেনের নমিনেশন আমরা দলগতভাবে গত বছরও নমিনেশন কিনেছেন, এর আগের বছরও কিনেছে, উনি মাঠ ছাড়েনি। উনি হয়তো আমাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, একটা গত 2 বছর পর্যন্ত দ্বন্দ্ব ছিল, আমাদের এই মুহূর্তে আমাদের মুন্সিগঞ্জ জেলার সভানেত্রী জনাবা কাকুলি ম্যাডাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। যাই হোক, আমি বলতে চাই 2 বছর যে আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই, তাকে তার আসন আমাদের জাতীয় পার্টির মুন্সিগঞ্জ জেলার সভানেত্রী, মহিলা পার্টির সভানেত্রী কাকুন আফাকে তার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয়। আমরা যে কথা বলতেছিলাম 2 বছর হয়তো আমরা ভোটানয়ন গেছিলাম, কিন্তু আমরা ভিন্ন মত ছিলাম, ভিন্ন দিকে গেছি, কিন্তু দিদার ভিন্ন দিকে যায় না। উনি জাতীয় পার্টির পতাকা তলে ছিলেন, আগামীতে থাকবেন। তাই আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে যাব, যাহাতে উনি নমিনেশন পেতে পারে, মুন্সিগঞ্জ আসন থেকে উনি নির্বাচন করতে পারে।
যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতাম না। আমি আমার বক্তব্য শেষ করছি, আপনারা বসবেন। আমাদের মিলাদ হবে, অনুষ্ঠান শেষে মিলাদ হবে। মিলাদের পরে তবরকের ব্যবস্থা করা হয়েছে। আরিফুজ্জামান দিদার আমাদের সবার জন্য তবরকের ব্যবস্থা করছে। তবরক খেয়ে আমরা এখানে যাবো। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ইসমাইল ভাইকে। আজকে প্রতিকূল আবহাওয়ার কারণে আমি দাওয়াত দেওয়ার পরে অনেকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে আজকে অনেকেই আসতে পারে নাই। যাই হোক, এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আমি ধন্যবাদ জানাই আমাদের জাতীয় মহিলা পার্টির নেত্রী কাকলি আক্তার কাকন, উনি উপস্থিত হয়েছেন। আমি এই পর্যায়ে পল্লীবন্ধু এরশাদের আজকের এই স্মরণ সভায় আমাদের নেত্রীকে অনুরোধ করব পল্লীবন্ধু সম্বন্ধে উনি একটু কিছু আপনাদের কাছে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। মাত্র সরি দুঃখিত, আমি করোনা থেকে আজকে 5 দিন হলো ভালো মানে কথা বলাটা আমার পক্ষে অনেক কষ্ট করে হতো। ভাইয়া রিকোয়েস্ট করছে এই জন্য আজকে আমার শরীরে জ্বর, মানে এবার দ্বিতীয় করোনা যে হয়েছে এটা আমি ভাষায় বসি এই জন্য সবার কাছে অনেক সরি। আমি আজকে কিছু বলবো না, আরেকদিন। ধন্যবাদ মহিলা নেত্রীকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমরা অধীর আগ্রহে যার কথা শোনার জন্য উপস্থিত, এবং আজকের স্মরণ সভার সম্মানিত সভাপতি, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সুযোগ্য সদস্য সচিব জনাব আরিফুজ্জামান দিদারকে তার মূল্যবান এবং আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কে বলে রে এরশাদ নাই, এরশাদ সারা বাংলায় লাল সবুজের পতাকায় পল্লীবন্ধুকে দেখা যায়। সাথী ও বন্ধুরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা অবশ্যই এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে পল্লীবন্ধুকে ভালোবাসি বলেই আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা পল্লীবন্ধুকে স্মরণ করি অন্তরের অন্তঃস্থল থেকে। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ যদি জন্ম না দিতেন, এই বাংলাদেশের এত উন্নয়ন হতো না। পল্লীবন্ধু এরশাদের কারণে কলমের এক খোঁচায় এক আদেশে 460টা উপজেলা এক আদেশে তৈরি করেছে। সেই 460টা উপজেলায় ন্যূনতম 50,000 ব্রিজ হয়েছে, 50,000 কালভার্ট হয়েছে, ন্যূনতম 1 লক্ষ রাস্তা হয়েছে। এগুলি তৈরি করেছেন পল্লীবন্ধু এরশাদ। পল্লীবন্ধু এরশাদ উন্নয়নের রূপকার। কথা আগে আমরা শুনতাম, একটা কথা ছিল বঙ্গবন্ধুর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, আইয়ুব খানের শাসন আর পল্লীবন্ধুর উন্নয়ন। পল্লীবন্ধুর উন্নয়ন মানে বাংলাদেশ। আজকে আমরা সবাই যেখানে দাঁড়িয়ে এসেছি, ঠিক ডান পাশে আমরা যে রাস্তাটা দেখছি, এই রাস্তাটা এই পাশে রাস্তা ছিল সীমিত রাস্তা, শুধু এই পাশে চলার রাস্তা ছিল, আর ওই পাশে ছিল খাল। খালের উপরে ছিল কি পাটাতন করা ঘর, পাটাতন, কাঠের পাটাতন, আর নিচে ছিল খাল। সেই খাল দিয়ে নৌকা চলতো, মানুষ যাতায়াত করত। পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় মুন্সিগঞ্জে আসলেন, স্টেডিয়ামে জনসভা দিলেন। আমার স্পষ্ট মনে আছে, আমি তখন জাতীয় ছাত্র সমাজের এই জেলা সভাপতির দায়িত্ব পালন করছি। সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব, আমার রাজনৈতিক গুরু শাহ মোয়াজ্জেম হোসেন, উনি বলেছিলেন, মাননীয় প্রেসিডেন্ট, মুন্সিগঞ্জের জনগণের একটা দুঃখ, আমরা মুন্সিগঞ্জের জনগণ মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে কাটাখালী পর্যন্ত একটা খালের উপরে নির্ভর। আমরা ওই খাল দিয়ে যাতায়াতের সময় দেখি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সাগর কলা ভাসে।
সাগরকলাকে উনি বুঝিয়েছিলেন, ওখানে খোলা বাথরুম ছিল, সেই বাথরুমের ময়লাকে সাগরকলা বলেছিলেন। সেই ময়লা খালকে ভরাট করে ময়মনসিংহ শহরকে উন্নয়ন করতে হবে। ওই দিন ওই জনসভায় পল্লীবন্ধু এরশাদ বলে গিয়েছিলেন, আমার মুন্সিগঞ্জের উন্নয়নের প্রথম পদক্ষেপ হবে মুন্সিগঞ্জের যুবলি খাল ভরাট করা। উনি সেই খাল ভরাট করেছিলেন। ক্ষমতার শেষ সময়ে উনি কার্যক্রম তড়িৎ গতিতে কার্যক্রম শুরু করেছিলেন। আর সেই খালে আজকে মুন্সিগঞ্জ শহরের উন্নয়ন। এই শহরে এখনো জাম লাগে। আমরা যদি ওই সময়ে এই খালটা ভরাট না হতো, আজকে জাম কত রকম এবং কত প্রকার আমরা মুন্সিগঞ্জবাসী উপলব্ধি করতে পারতাম। হাঁটার রাস্তাও থাকতো না। মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ, পল্লীবন্ধু এরশাদের অবদান। পল্লীবন্ধু এরশাদ এক আদেশে মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ স্থান পাওয়া যায় না, শহর কেন্দ্রিক কোনো স্থান নেই। বললো যেখানে হোক, শহরের আশেপাশে হোক, স্থান নির্ধারিত করো। আমি এটা বাজেটে পাস করেছি। দেওবন্দ অঞ্চলে মুন্সিগঞ্জ শহর একটা আলাদা অঞ্চল, সেখানে গিয়ে মহিলা কলেজ হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। মুন্সিগঞ্জ কালেক্টরেট ভবন, মুন্সিগঞ্জ শহরের এলজিডি ভবন, মুন্সিগঞ্জের কোর্ট কাছারি আদালত, সমস্ত কিছু পল্লীবন্ধু এরশাদের আমলে। স্বাস্থ্য মন্ত্রণালয় সব এরশাদের আমলে। পল্লীবন্ধু এরশাদ মুসলমান ছিলেন, আমি বলবো খাঁটি মুসলমান ছিলেন। তার প্রমাণ উনি দিয়েছেন রাষ্ট্র ধর্ম ইসলাম করার মাধ্যমে। তার প্রমাণ উনি দিয়েছেন শুক্রবারে ছুটি ঘোষণার মাধ্যমে। তার প্রমাণ উনি দিয়েছেন ইসলামী ফাউন্ডেশনকে তৈরি করার মাধ্যমে। তার প্রমাণ উনি দিয়েছেন বাইতুল মুকাররমের সৌন্দর্য বৃদ্ধি করার মাধ্যমে। তার প্রমাণ উনি দিয়েছেন কওমি মাদ্রাসাকে আবাদিত মাদ্রাসার ঘোষণা উনি দিয়েছিলেন। সাথী ও বন্ধুরা, পল্লীবন্ধু এরশাদের অবদান যদি বলে শেষ করা যাবে না। আজকে আমার নেতার আজকে মৃত্যুবার্ষিকী। আজকে আপনাদের জন্য একটা সংবাদ আমি অবশ্যই জানাবো। সমস্ত কিছুই নেতাকর্মীদের সাথে শেয়ার করতে হয়। কোনো গোপনীয়তা রাখা আমি পছন্দ করি না এবং বিশ্বাস করি না। আজকে এই দিনে জাতীয় পার্টি পল্লীবন্ধু এরশাদ থাকা অবস্থায় অনেকেই সমস্যা তৈরি করেছেন। পল্লীবন্ধু এরশাদ জীবিত অবস্থায় জাতীয় পার্টিকে সুসংগঠিত করেছিলেন। 1982 সালের 24শে মার্চ আমার স্পষ্ট মনে আছে। তখন আমি ছাত্র রাজনীতি করি। রাষ্ট্রপতি আব্দুল সাত্তার তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। চলবো। যুবমন্ত্রী ছিলেন আবুল কাশেম। তার বাড়িতে ইমদু নামে একজন সন্ত্রাসীকে পাওয়া গেল, যেই সন্ত্রাসী মাছ মার্কা চাকু নিয়ে ব্যবহার করত এবং যাকে তাকে সে মাছ মার্কা চাকু এবং খুঁট দিয়ে আঘাত করত। সে ছিল বারাটে খুঁড়ে। যুবমন্ত্রীর বাড়িতে যখন তাকে পাওয়া গেল, বিচারপতি সাত্তার ভদ্রলোক ছিলেন। উনি বললেন, না, যে জায়গায় মন্ত্রীর বাড়িতে সন্ত্রাসী পাওয়া যায় আমি সে দলের দায়িত্বে থাকবো না। সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বললেন, আপনি দায়িত্ব নেন। রাষ্ট্রপতি বললেন, আমাদের গজারিয়া উপজেলার সম্মানিত সদস্য সচিব, সাবেক সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালি মাঝে তাকে অভিনন্দন জানাই। পল্লীবন্ধু এরশাদ যে কর্ম করেছেন, যে উন্নয়ন করেছে, আমি যা বলতেছিলাম সেটা আজকের এই দিনে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমরা ভেবেছিলাম জাতীয় পার্টিতে আরেকটা নতুন বাঙ্গন, 7টা বাঙ্গন হয়েছে পর্যন্ত দলটা, এবং 4টা দলের এখনো নিবন্ধন আছে, মার্কা আছে অন্য লাঙ্গলের বাইরে। সাথী ও বন্ধুরা, আজকে জাতীয় পার্টির ঐক্যবদ্ধ হওয়ার একটা মিলন মেলা ঢাকায় চলছে।
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সদ্য সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা সহ ঢাকার বাগ সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, সেন্ট্রো কমিশনার সহ আরো অনেক নেতৃবৃন্দ আজকে পল্লীবন্ধু এরশাদের স্মরণ সভা করছে। কিন্তু তারা কিন্তু জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত, তারা জাতীয় পার্টির পদ পদবি বহন করে না। আপনারা সাধারণ একজন সদস্য পদ বহন করেন, কিন্তু তাদের সেই পদ নাই। তারপর আজকে তারা পল্লীবন্ধু ছাড়া তাদের কোনো উপায় নাই। দল তাদের বহিষ্কার করেছে। তারা বিশাল আকারে আজকে পল্লীবন্ধুর স্মরণ সভা করছে। সেই স্মরণ সভায় আমার জানা মতে উপস্থিত থাকবেন আনোয়ার হোসেন মঞ্জুর, বাইসাইকেল মার্কা জাতীয় পার্টি। উপস্থিত থাকবেন ডাক্তার আব্দুল মতিনের, কাঁঠাল মার্কা নামের জাতীয় পার্টি। উপস্থিত থাকবেন আন্দালিব রহমান পার্থর, নাজিউর রহমান মঞ্জুর ছেলে, গরুর গাড়ি মার্কা জাতীয় পার্টি। উপস্থিত থাকবেন রওশন এরশাদের নেতৃত্বে যে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির মহাসচিব মামুনুল হক। উপস্থিত থাকবেন রওশন এরশাদের গ্রুপ সহ সমস্ত গ্রুপ, তারা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা করছে। বিপরীত দিকে পল্লীবন্ধুর আপন রক্তের ভাই, যাকে তারা বহিষ্কার করতে চেয়েছিল, যার গায়ে পল্লীবন্ধুর গ্যারান পাওয়া যায়, সুগ্রাম গ্রামের গ্যারান পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে তার খুব কাছে গিয়েছি, আমি দেখেছি তার গায়ের গন্ধ এবং পল্লীবন্ধুর গায়ের গন্ধ সেম। সুতরাং আমি যদি জাতীয় পার্টি করি, আমি পল্লীবন্ধু জাতীয় পার্টি যদি করি, পল্লীবন্ধুর যার ভাই জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের জাতীয় পার্টি করব। যারা আজকে বহিষ্কার হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, নিজেদের ভুল স্বীকার করে জাতীয় পার্টি থেকে আবার ফেরত যদি আপনারা আসতে চান, আপনাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হবে। সেই আশ্বাস আমার চেয়ারম্যান দিয়েছে। আপনারা ঐক্যবদ্ধ হন। আশা করি এই ঐক্যবদ্ধ জাতীয় পার্টির কোনো বিকল্প নাই। সাথী বন্ধুরা, আপনারা এই হাউস থেকে বলেছেন আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য। আমি আপনাদের নিয়ে 18 সালে নমিনেশন কিনেছিলাম। এখানে যারা আছেন অনেকেই আমার সাথে গিয়েছিলেন। হয়তো আমার ভাগ্যে নেই, আমি নমিনেশন পাই নেই, তারপর দলের বিরুদ্ধচারণ করি নেই, যাকে নমিনেশন দেওয়া হয়েছিল। প্রচার প্রচারণা করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, নমিনেশন পাইনি, কিন্তু পল্লীবন্ধু এরশাদের ভালোবাসা দল ছেড়ে যেতে পারিনি। 5 বছর চেষ্টা করেছি। 5 বছর পর আবার 2024 সালে আবার যখন সময় এসেছে, আবার আমার এই ভাই ব্রাদারকে নিয়ে নমিনেশন কিনেছি, আবার নমিনেশন বোর্ডে অংশগ্রহণ করেছি, সাক্ষাৎকার দিয়েছি। আমাকে বলা হয়েছিল 24 সালে নমিনেশন বোর্ডে সাক্ষাৎকারে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা দিদার, মহাসচিব সরাসরি আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি বলো তোমার কি 1 কোটি টাকা আছে যেটা খরচ করলে তোমার গায়ে লাগবে না? আমি বলেছিলাম আমার 1 কোটি টাকার বিপরীতে আমার 1 কোটি জনসমর্থন আছে, আমার 1 কোটি লোকের জনসমর্থন আছে, এবং এই জনগণই আমাকে টাকা দিবে। আমার কাছে টাকা 1 কোটি না থাকলেও কাছাকাছি আছে। আমি সেই টাকা ব্যয় করার জন্য রাজি আছি লাঙ্গলের পিছনে। একবার নমিনেশন দেন, ইনশাল্লাহ জাতীয় পার্টির যাদেরই নমিনেশন দেন জামানত বাজেয়াপ্ত হয়, আমার জামানত বাজেয়াপ্ত হবে না। আমার মহাসচিব বলেছিলেন, দিদার, ওনার কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় বলেছিলেন, নাকে তেলটা ঘুমাওছে, তোমার ছাড়া নমিনেশন কেউ পাইব না। কিন্তু শেষ মুহূর্তে দেখলাম, যেদিন নমিনেশন ঘোষণা হবে আমি ঢাকা যাইনি, আমি মুন্সিগঞ্জে ছিলাম। প্রস্তুতি ছিল মোক্তারপুর থেকে একটা মিছিল নিয়ে মুন্সিগঞ্জে আমি ঢুকবো, কিছু নাঙ্গলও তৈরি করেছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি সেদিন নমিনেশন পাইনি।
জিজ্ঞাসা করলাম কেন্দ্রীয় দপ্তরকে কেন আমাকে নমিনেশন দেওয়া হলো না, আমি তো আশাবাদী ছিলাম। তখন বলা হয়েছিল জেলার সাধারণ সম্পাদক হিসাবে তাকে দেওয়া হয়েছে। যাকে দিয়েছিল সে কি নির্বাচন করেছে? একজন নাট্যকার নাটক করেছে নির্বাচন নিয়ে, জাতীয় পার্টির মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে। পরবর্তীতে কিছুদিন রাগ করে আমি রাজনীতি করি, জাতীয় পার্টি করেছি, কিন্তু ওই গ্রুপের সাথে আমি যোগাযোগ করিনি। কিন্তু আমি ঢাকায় গেলে কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করতাম, সেই যোগাযোগটা আমার ছিল। সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতেই আমি একটা কথা বলেছিলাম, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টি কোনো বহিরাগতর জায়গা না। একজন বহিরাগতকে মুন্সিগঞ্জে জেলা দায়িত্ব দেওয়া হয়েছিল, সাধারণ সদস্য থেকে তাকে সভাপতি বানিয়ে দেওয়া হয়েছিল। পর্দার আড়ালে খেলা চলেছিল, সেই খেলায় একজন অশিক্ষিত লোক মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হয়েছিল। আমি চেয়ারম্যানকে বলেছিলাম, মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি ছাত্র রাজনীতি করে এসেছি, আমি একজন অশিক্ষিতকে নেতা মানতে পারি না। আপনি দিয়েছেন, সে আছে থাকবে। যদি সেদিন এই জয়নাল আবেদিন নাম বেগিয়ে বলেছিলাম, জয়নাল আবেদিন যেদিন জাতীয় পার্টি থেকে যাবে সেদিন আমি মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির হাল ধরব। ঠিক পরিবেশ পরিস্থিতি বাধ্য করেছে জয়নাল আবেদিন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছে। যেদিন পদত্যাগ করেছে সেদিনই আমার সাবেক মহাসচিব রুহুল মজিবুল হক চুন্নু আমাকে ঋণ দিলেন। ঋণ দিয়ে বললেন, দিদার, জয়নাল চলে গেছে, তুমি ঢাকায় আসো, চেয়ারম্যান সাহেব তোমাকে স্মরণ করেছে। বলেই উনি টেলিফোনটা চেয়ারম্যান সাহেবের হাতে ধরে দিলেন। চেয়ারম্যান সাহেব বললেন, দিদার, জরুরি দরকার, তুমি আসো, তোমার সাথে কথা আছে, জামাল সাহেবকে নিয়ে আসবা। আমি জামাল ভাইকে নিয়ে গেলাম। সাবেক নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও আসলেন, কথা হলো, মিটিং হলো। পরবর্তীতে আমাকে দায়িত্ব দেওয়া হলো মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হিসাবে। আমার বন্ধু সাথীরা আছেন এখানে, আপনারা জানেন জাতীয় পার্টি একটা বৃহৎ দল। আমি 10 বছর ধরে সাধারণ সম্পাদক চাচ্ছি, সম্মেলন ও প্রতিদ্বন্দ্বিতা করেছি, বিশাল জমায়েত করেছিলাম। কিন্তু যখন আমাকে স্বেচ্ছা দেওয়া হলো দলের দুঃসময়ে, সুসময়ে পাইনি। দুঃসময়ে পাওয়ার পরও পিছপা হয়নি, দলের হাল ধরেছি, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। মৃত্যু পর্যন্ত পল্লীবন্ধু একসাথে মৃত্যু দিবস যদি কেউ না করে আমি একা করবো, এই কমিটমেন্ট আজকে দিলাম। কারণ পল্লীবন্ধু একসাথে আমার পিতা, উনি আমার রাজনৈতিক পিতা, ওনার আদর্শ আমি বিশ্বাস করি। ওনার আদর্শে আমার পিতার মিলাদ যেমন আমি করি, আমি পল্লীবন্ধুর মিলাদ আজীবন করব। সাথী বন্ধুরা, পরিশেষে আমি বলতে চাই, আপনারা বলেছেন এবার আমাকে বলতে পারবে না সাধারণ সম্পাদক বলে ওকে দিলাম। আমি আশাবাদী, আমি নমিনেশন পাবো, কেন্দ্রীয়ভাবে আশাবাদী। আর যদি আপনারা আমার পাশে থাকেন, আমার 10 জন ভাই থাকলে আমি মনে করবো আমার 100 জন ভাই আছে। আপনাদের নিয়ে আমি আগায় যাব। জাতীয় পার্টির পর বাইরেও আমার একটা পরিচয় আছে, আমি নানান সংগঠনের সাথে জড়িত। বিগত 2014 সাল থেকে মুন্সিগঞ্জ সদর দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। যতবারই নির্বাচন করেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কামিয়াব হয়েছি। ইসলামিক দলের সাথে জড়িত আছি, সামাজিক আনুষঙ্গিক সংগঠনের সাথেও আছি। আপনাদের একটা জিনিস আমি ইনশিওর করতে চাই, আপনারা বলতে পারবেন আপনার ক্যান্ডিডেটটা ভালো কিনা মন্দ। যে আমার এই ভাইটার কোনোদিন মদ খাইতে দেখছো, সবাই বলবেন না। এই ভাইটাকে কোনোদিন কোনো মেয়ের পিছনে ঘুরতে দেখছো, না। এই ভাইটাকে কোনোদিন তাস খেলতে দেখছো, জুয়া খেলতে দেখছো, না। একটা মুসলমানের জন্য এই 3টাই যথেষ্ট। আমি মৃত্যু পর্যন্ত এই 3টা জিনিস থেকে দূরে আছি, মৃত্যু পর্যন্ত থাকবো। আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, আমি আপনাদের বলবো না আমাকে 10টা টাকা সহযোগিতা করেন, আপনারা আমার পাশে থাকবেন, এটাই আমার বড় ভরসা। যদি দল যদি নমিনেশন দেয় ইনশাল্লাহ জীবনের শেষ মুহূর্তে আসা একটা নির্বাচন করব। আপনাদেরকে আমি পাশে চাই। যদি আপনারা পাশে না থাকেন, আমাকে নমিনেশন দিলে আমি নির্বাচন করব না। সাথী ও বন্ধুরা, অনেক কথা বললাম। আজকে এই আয়োজনের পর অবশ্যই আজকে
এই স্মরণ সভায় আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে স্মরণ করছি আমার বন্ধু আসাদুজ্জামান বাবুলকে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। সদর উপজেলার সভাপতি, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক, উনি ঢাকায় হাসপাতালে ভর্তি আছেন। আগামীকাল, গতকাল ওনার হার্টের ঋণ বসানো হয়েছে। আমি অন্তঃস্থল থেকে আজকে মোনাজাত পরিচালনা করবেন আমাদের জাকির হোসেন মুজাদ্দিদি। তাকে বলবো পল্লীবন্ধু এরশাদের জন্য যেমন আমরা দোয়া করব, আমার বন্ধু দুলালের এই আসাদুজ্জামান বাবুলের জন্য দোয়া করবেন। এবং যারা আমার জাতীয় পার্টির নেতারা মৃত্যুবরণ করেছেন, যারা আমাদের সাথে ছিলেন, তাদের জন্য দোয়া করবেন। এবং যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন। সাথী বন্ধুরা, বক্তব্য শেষ প্রারম্ভে শেষ মুহূর্তে আমি অনুরোধ করব, যদিও আমার সাংগঠনিক ডেকোরাম নাই, ডেকোরামের বাইরে হলো সম্মানের কারণে আমার গজারিয়া উপজেলার সাধারণ সম্পাদক, সাবেক বর্তমান সদস্য সচিব, উনি যে কোনো কারণে ওনাকে কিন্তু আজকে এখানে আমি দাওয়াত দিই নেই। পল্লীবন্ধু এরশাদের ভালোবাসায় উনি মুন্সিগঞ্জে একটা কাজে ছিলেন, জানে এখানে অনুষ্ঠান হচ্ছেন, দাওয়াত ছাড়া আসছেন। তাকে যদি 2 মিনিট কথা বলতে না দেবে সুন্দর, আমার করিম ভাই 2 মিনিট কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য সচিব, মিরকাদিম পৌরসভার আহ্বায়ক এবং আমাদের মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির মহিলা নেত্রী, উপস্থিত আছেন মুন্সিগঞ্জ পৌরসভার সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মূলত বিশেষ একটা কাজে কোর্টে আসছি। কাজ শেষ হওয়ার পরে আশরাফ ভাইরে ফোন দিলাম, বললো অনুষ্ঠান হইতেছে। আমারও গজারিয়া বিকালে হবে অনুষ্ঠান। পল্লীবন্ধু আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদের কথা সারা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা জানে না। যাদের বয়স 40 তারা প্রত্যেকেই জানে পল্লীবন্ধু আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদ এই খালটিকে ভরাট করে, তিনি শেষ সময়ে এই খালটিকে ভরাট করে এইখানে সড়ক নির্মাণ করেছিলেন এবং কোর্ট কাছারি পুনঃস্থাপন করেছিলেন ওদিকে মাঠপাড়ার দিকে নিয়ে। সারা বাংলাদেশে উনি মসজিদ, মাদ্রাসা, পেগোডা, মন্দিরের বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন। এরকম করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রশস্ত করেছিলেন। বন্যার আগে তিনি আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের চতুর্পাশে বাঁধ নির্মাণ করেছিলেন। এভাবে তার 101টি মেগা প্রকল্প আছে। সেই মেগা প্রকল্পের পথ ধরেই বিগত সরকারগুলো হেঁটেছে। পল্লীবন্ধু উপজেলা পদ্ধতি চালু করেছিলেন মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার জন্যে। জনগণ সেবা থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘদিন। জাতীয় পার্টি ক্ষমতার বাইরে দীর্ঘদিন। যদি বিগত দিনগুলোর কথা আর পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের কথা বিচার করেন, তাহলে যারা বয়স্ক লোক আছেন তারা জানেন পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আমলে 9 বছরে 9টি লোক সারা বাংলাদেশ থেকে খুন হয়নি। আর বিগত 15 বছরে 9,000-এর উপরে লোক মারা গেছে। ঘরে থাকলে খুন, গুম, বাইরে গেলে খুন। এই প্রবাদটি চালু আছে। তাই কথা আর বাড়াবো না। পল্লীবন্ধুর এই মৃত্যুবার্ষিকীতে আমরা পল্লীবন্ধুর আত্মার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং পল্লীবন্ধুর লাঙ্গলকে আমরা শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশব্যাপী যে আমাদের সংগ্রাম চলছে, মুন্সিগঞ্জ জেলায়ও সেই সংগ্রাম অব্যাহত আছে। তবে একটা জেলা জাতীয় পার্টির এই আজকে আয়োজনে এত ক্ষুদ্র পরিসরে, এটা আমার আসলে অনেক কষ্ট লাগলো। মুন্সিগঞ্জ পৌরসভা, মিরকাদিম পৌরসভা, মুন্সিগঞ্জ সদর, একটা উপজেলা থেকে, একটা পৌরসভা থেকে 20টা করে লোক যদি আসতো, 80টা লোক হইতো। দুঃখের বিষয়। তবে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, দল করার ইচ্ছা থাকলে মন থেকে করবেন, উপরে উপরে দল করবেন না। উপরে উপরে দল করলে দল ভালো থাকবে না। দল মন থেকে করতে হবে। আপনারা আসেন, আপনাদের সবার দাওয়াত। গজারিয়াতে বিকাল 5টায় অনুষ্ঠান।
যদি এর চেয়ে ডবল লোক না হয় আমি আর জাতীয় পার্টি করবো না কোনোদিন। আপনাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আপনারা দলটাকে মন থেকে করেন, দল ভালো চলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। পল্লী বন্ধু আমার হোক, জাতীয় পার্টি জিন্দাবাদ। জাতীয় বন্ধুরা ধন্যবাদ। সাবেক পরাজিকে বলতে স্পষ্টবাদী, আমি এই জন্য ওরে পছন্দ করি, ও স্পষ্ট কথা বলেছে। কিন্তু আজকে আমার এই ব্যাপারে একটু ব্যাখ্যা দিতে হচ্ছে। বৃষ্টির যে প্রতিকূল অবস্থা ছিল, ঘর থেকে বের হয়ে কষ্ট ছিল। যে বৃষ্টির প্রতিকূল অবস্থা 1 নম্বর কারণ। দ্বিতীয় হলো আমার সদর উপজেলার সভাপতি আহ্বায়ক, উনি অসুস্থ, হাসপাতালে ভর্তি, কয়েকজন ব্যক্তিগত আমাকে বলেছেন, আমি দাওয়াত দিয়েছিলাম, তারা তাকে দায়িত্ব দিয়েছেন, সেই জন্য হয়তো সম্ভব হয় নাই। আমি করছি আগামীতে এর যে যদি বিশাল সমাবেশ না হয়, তবে ইনশাল্লাহ আপনার কথা আমি মেনে নেব। সাথীয় বন্ধুরা, আজকে আমাদের প্রাঙ্গণে চলে আসছি একবার দিয়েছিল আরো 10টা। আমার ভাই আমার সাথে কি জানো, যখনই বলি যে কোনো প্রোগ্রাম দিয়ে আমার সাংবাদিক ভাইরা দৌড়ে, এই জন্য তাদের কাছে আমি দিই। ওই যে দেখো ভালোবাসা, ভাই এই ভালোবাসাটা নিয়ে মরবো একটু, সেদিন কোনো যাবে দুনিয়ার থেকে, এই ভালোবাসাটাই দেখো। দুইটা এনে দিও। এনে পৌঁছে দিবে, দিয়ে ঠিক হবে। দেখলে সাথীয় বন্ধুরা, আপনাদেরকে সবাই আগে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে অনেকে জামা কাপড় ভিজিয়েও আসছেন, যারা আমাকে কথা দিয়েছেন, কথা রেখেছেন, যদিও সীমিত লোকজন আসছেন, আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ প্রারম্ভে মোনাজাত পরিচালনা করবেন আপনাদের সুপরিচিত জনাব জাকির হোসেন মুজাদ্দিদ। একবার সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম।
হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। اللهم آمين اللهم آمين আজ এই দিনের 14 জুলাই আমাদের ভুলে গেছেন বাংলাদেশের উপকার দেশ দ্বারা ছিলেন সব কর্তব্য সঠিক তিনি আমাদের দেশকে ভালোবেসে এবং দেশকে ইসলামের জন্য এবং দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। আমরা যে বেশি করতে চাই এটা আপনার বাচ্চারা যত নেতা যে যেখানে অসুস্থতা আছে আল্লাহ তাদেরকে সেবা দান করছে। নেতা কর্মী বাবুল ভাই যিনি অসুস্থ আছে তাকে আল্লাহ সেবা দান করে। আল্লাহ আমরা এইখানে উপস্থিত আছি আমাদের যারা তারা বিভিন্ন বিরোধীরা আছে আল্লাহ সেটাকে আমাদেরকে হাত দেওয়া করে আল্লাহ আমাদের ভালো কাজ করতে পারছি। আল্লাহ আমাদের জন্য সঠিক পথের প্রতি আকিরা জীবনের মাধ্যমে জাতীয় পার্টির সাবেক সভাপতি আল্লাহ যারা যেখানে চলে গেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেন, মাফ করার দান করেন আল্লাহ। এই পার্টিকে আল্লাহ বুলন্দ করে দেন এবং আমাদের জায়গায় ব্যক্তিত্বে আল্লাহ মুসলিমদের জাতীয় পার্টি যেন পছন্দ যেন চিন্তা দিতেন আল্লাহ। আমাদেরকে আল্লাহ আপনার আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন আল্লাহ। আজকের এই দিনে যে যেখানে আল্লাহ নেতা কর্মী যেখানে আছে তারা এই পার্টির জন্য অর্থ শ্রম এবং জীবন দিয়েছে আল্লাহ। যারা দুনিয়াতে বেঁচে আছে এবার চলে গেছে সবাই আল্লাহ মাফ করে আল্লাহ। আমাদের ইসলামের পথে এবং ইসলামের জন্য দান করেন আল্লাহ। على سيدنا ونبينا سيدنا حبيبنا مولانا محمد صلى الله تعالى على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. সাথীয় বন্ধুরা, আপনারা ছিলেন যে যে অবস্থানে আছে বসেন। আপনাদের জন্য ব্যবস্থা আছে, একটু খেয়ে যাবেন, না খেয়ে কেউ যাবেন না দয়া করে। সবাই তো দর্শক, আমি বিদায় নিচ্ছি। আমি অর্ণব চক্রবর্তী। এতক্ষণ নিউজ 71.tv সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি।